উঠোনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে মর্জিনা ফুপু প্রশ্ন করে, কি গো আকাইদের মা, তুমি তুমি কিভাবে ফিরে আসলা? আব্বা তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এই মহিলা কোনো কথাই বলছে না কেন? মর্জিনা শুনতো এই মহিলা কি বলতে চায়, ও আবার ফিরে আসলো কিভাবে? তখন মর্জিনা ফুপু বলল, কেন, সে কি আর ফিরে আসতে পারে না? তুমি সত্যি করে বলো, তুমি ভাবিকে কিভাবে মারছো? আমরা কিন্তু কেউ ভাবির মুখ দেখি নাই, তুমি যা বলছো আমরা তাই বিশ্বাস করছি। চুপ কর, আদিবা সত্যি মারা গেছে, এটা কেউ না, এটা এই বাড়ি থেকে তাড়িয়ে। মর্জিনা ফুপু তখন বুঝে গেছে যে আব্বা হয়তো এখন কিছু স্বীকার করবে না, এই জন্য জোরাজুরি করলো না। ওইদিকে ওই যে আমার মতো ঠাই দেখতে মহিলাটা এখনো দাঁড়িয়ে আছে উঠোনে। মর্জিনা ফুপু এগিয়ে গিয়ে বলল, কি মাইয়া, তোমার মুখ থেকে কি কোনো কথা বেরোইতেছে না? ভাইজান ওই মহিলার রুমে নিয়ে যাও, তারপর দেখি ও কি বলে। আমার মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে, যদি কোনো কথা বলার হইতো তাহলে এতক্ষণে ঠিকই বলতো। আমরা এখন আর ওরে কোনো চাপ দেই না, চল। মর্জিনা ফুপু আমার মায়ের মতো দেখতে সেই মহিলাকে রুমে নিয়ে গেল। আকাইদের মা ফিরে এসেছে শুনে গ্রামের সব লোকজন জড়ো হতে লাগলো। সবাই তো হতবাক, যে মানুষটাকে চোখের সামনে কবর দিতে দেখছে সেই মানুষটা আবার ফিরে এসেছে, এটা শুনলে তো সবাই বিস্মিত হয়ে যাবে। সকাল হতে গ্রামের লোকজন আমাদের বাড়িতে ভিড় করে। কইরে দরুদ, বের হ দেখি, তোর বউ নাকি আবার ফিরে আসছে। কি বলো এইসব, আমার বউ না এটা। আরে আমরা তো জানি তোর বউ মারা গেছে, ওর মুখটা কিন্তু আমরা ঠিক মতো দেখতে পারি নাই। কি জানে কার মনে কি আছে, এই বলে সবাই চলে গেল। একজন জোর করে আমাকে দেখতে চাইলো, তখন আব্বা বলল রুমে আছে, গিয়ে দেখে এসো। উমা সে গিয়ে আর তাকে পেল না, এসে বলতেছে মস্করা করো আমাদের সাথে, তুমি বললা তোমার বউ তোমার রুমেই আছে, কই সে তো এখন নাই। তখন আব্বা বলল, ওকে তো রাতের বেলা মর্জিনা রুমেই রেখে গেছিল, এখন কি হাওয়া হয়ে গেল, ভালো করে দেখো। ওই মহিলাটিকে খুঁজে না পেয়ে আব্বা তখন মর্জিনা ফুপুকে এই কথা বলতে গেল। এরপর আমার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে ঘরে কাউকে দেখতে না পেয়ে বাহিরের দিকে বের হলাম। বাইরে গিয়ে দেখি সেখানেও কেউ নেই। এদিকে আবার লক্ষ্য করলাম যে আমাকে বাইরে থেকে তালা দেওয়া, তখন মনে মনে একটু ভয় হতে লাগলো। এদিকে আব্বা মর্জিনা ফুপুর বাড়িতে পৌঁছে গেছে। কইরে মর্জিনা, কই গেলি? শোন, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে ভাইজান, বলো। ওই মেয়েরে তো আর খুঁজে পাওয়া যাইতেছে না। কি কো? আমি তো রাতের বেলা ভাবিরে ওই ঘরে রেখে আসলাম, কোথায় যাবো সে? আব্বা তখন বলতে লাগলো, একদিকে ভালোই হয়েছে, আমিও চাই না যে ও আবার ফিরে আসুক। মর্জিনা ফুপু বলল, কি যে বলো না ভাইজান, আদিবা ভাবে এতদিন পরে ফিরে আসতে, তুমি এসব কি বলো? মর্জিনা ফুপু সামনের দিকে পা বাড়াতেই বাবা তার হাতটা চেপে ধরলো। শোন, আদিবা ফিরে আসলে কি তুই খুব খুশি হস? তোর তো এত খুশি হওয়ার কথা না। ছাড়ো ভাইজান, লোকজন দেখে ফেলবে। কি কথা ছিল আমাদের দুইজনের, তরে আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো, আর এখন তো দেখি তোর কোনো তোড়জোড়ই দেখতেছি না। হ ভাইজান, ভাবি মারা যাওয়ার পর আমিও তো সেটাই ভাবছিলাম, কিন্তু তোমার এই রূপটা দেখে এখন আর আমার সেই ইচ্ছাটা নাই। তোমার সম্পর্কে আমি সব জেনে গেছি। কি জানোস তুই, কতটুকুই বা জানোস? চল আজই আমরা বিয়ে করে নিই। ছাড়ো ভাইজান, এসব কথা আর এখন বলতে ভাল লাগতেছে না। তার মানে তুই এখন আর আমাকে বিয়ে করবি না? না, আমি তোমাকে আর বিয়ে করব না, কারণ আমিও চাই না যে আমার ছেলে আমার পাতে বিষ মিশিয়ে দিক, যেভাবে তুমি আদিবা ভাবিকে মারছো তার ছেলের হাতে বিষ দিয়ে। এরপর মর্জিনা ফুপু চলে গেল সেখান থেকে। আব্বা হা করে তাকিয়ে রইল, তার আর বুঝার বাকি রইল না যে এই কথাগুলো মর্জিনা ফুপুকে আমিই বলছি। এরপর সারাদিন আব্বা আর মর্জিনা ফুপু মিলে আমাকে খুঁজে আর পেল না। আব্বা তখন বলল, আমার মনে হয় কি জানিস মর্জিনা, ও আর কোনোদিনও ফিরবো না, হয়তোবা কোনো বদ উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছিল। তারা দুজনে কথা বলতে বলতে সামনের দিকে চোখ পড়লো, দেখে সেখানে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। মর্জিনা ফুপু দৌড়ে গিয়ে তাকে বলল, এই তো আদিবা ভাবি। ভাবি তুমি কোথায় ছিলে এতক্ষণ, আমাদের না বলে কোথায় চলে গেছিলে? আব্বা তখন বলল, এই বেড়ি, তুমি কথা বলতে জানো না, তোমার মুখ নাই? তখন মর্জিনা ফুপু বলতেছে, ভাইজান তুমি চুপ করো, উনি হয়তো বা কথা বলতে পারতেছে না, এই জন্যই তো এমন করে আছে। তুমি এখান থেকে যাও, আমি ভাবিরা ঘরে নিয়ে যাইতেছি। এদিকে আমি বন্ধ ঘরে থাকতে থাকতে নিজের দম বন্ধ হয়ে আসছিল, শুধু ভাবছিলাম যে কিভাবে এই ঘর থেকে বের হবো। তারপর একটা কাঁচের জানালা ভেঙে সামনের দিকে চলে আসলাম। এরপর গিয়ে সামনে গেটটা পার হয়ে রাস্তায় শুধু এটাই চিন্তা করতেছি যে কিভাবে আমি আমার নিজের বাড়িতে ফিরে আসবো। রাস্তা দিয়ে হাঁটছি আর অবাক মনে ভাবছি কিভাবে আমি বাড়িতে যাব। একটু হাঁটতে হাঁটতে পিছন থেকে একটা গলার আওয়াজ পেলাম, এই বাবু দাঁড়াও। তাকে দেখে মনে হলো, আরে এই লোকটা তো সেই লোকটা যে আমাকে বাড়ি থেকে কিডন্যাপ করেছিল। আমি লোকটার কথায় সাই না দিয়ে সামনের দিকে সোজা দৌড় দিলাম। সেও আমাকে অনুকরণ করতে করতে বলতেছে, আরে ভয় পেও না বাবু, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। কিন্তু লোকটার কথা আমার কাছে একদমই বিশ্বাসযোগ্য মনে হলো না। এর কিছুক্ষণ পরেই লোকটি আমাকে পাকড়াও করে ফেললো। আরে বাবু তুমি ভয় পেও না, আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন কেন? আমার সাথে কি দরকার আপনার? আপনাকে আমি একদমই বিশ্বাস করি না। আচ্ছা আমাকে বিশ্বাস না করো, তুমি তোমার মর্জিনা ফুপুকে বিশ্বাস করো তো? আপনি কিভাবে ফুপুকে চিনলেন? শুনো, উনি আমাকে এই কাজটা দিয়েছে তোমাকে তোমার বাড়িতে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। লোকটির এই কথা শুনে তখন ভরসা পেলাম। এরপর ওনার সাথে বাড়ির দিকে রওনা হলাম। এদিকে মর্জিনা ফুপুর কথা শুনে আব্বা ঘর থেকে বেরিয়ে গেল। মর্জিনা ফুপু সেই মহিলাটিকে নিয়ে রুমে চলে আসলো। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। উফ, বাঁচলাম ভাবি, ভালো হয়েছে তুমি মুখ খোলো নাই, কিন্তু এইভাবে আর কতদিন? দেখো ভাবি, আমাদের সত্যিটা জানার জন্য হলো আমাদেরকে এইটুকু কষ্ট করতেই হবে। আচ্ছা আগে বলো তো, তোমার লাশের জায়গায় অন্য মহিলা লাশ কিভাবে এলো, আর তুমি হাসপাতাল থেকে ফিরলাই কিভাবে?
তখন আম্মা বলল, শুনো, আমি এই লাশের ব্যাপারে কিছুই জানি না। যখন আমার একটু জ্ঞান ফিরলো তখন আমার শুধু একটাই চিন্তা ছিল যে আমি কিভাবে এই হাসপাতাল থেকে বের হবো। আমি যে কি করে এই মৃত্যুর হাত থেকে ফিরলাম শুধুমাত্র আল্লাহই জানে। আমি তো কোনোদিন বুঝতেই পারি নাই যে তোমাদের সাথে আমার আবার দেখা হবে, আমি আমার আকাইত্রে আমার বুকে জড়িয়ে ধরতে পারবো। আমি তখনই হাসপাতাল থেকে বেরিয়ে পড়ি, তবে কেউ আমাকে দেখেনি, তবে একটা নার্সের সামনে পড়েছিলাম। আমার মনে আছে সে আমাকে দেখে ভূত ভেবে ভয় পেয়ে যায়। আমি আমার নতুন ঠিকানায় পৌঁছে গেলাম। আমি যেহেতু একটু টুকটাক পড়াশোনা জানি, ওইটার সাহায্যে আমি নতুন ঠিকানায় খুঁজে পেলাম। ভেবেছিলাম তোমাদের সবাইকে ছেড়ে যখন একবার চলে এসেছি আর কোনো পিছুটানি আমাকে ফেরাতে পারবে না, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার ছেলেটা আমার হাতেই পড়লো। ঘটনাক্রমে আমার ছেলে আমার কাছেই ফিরে গেল। এরপর আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলি। এখন আমার একটাই উদ্দেশ্য, আমি আমার এই অতীতের সব রহস্য উদ্ঘাটন করতে চাই। অপরাধীকে তার উচিত শাস্তি দিতে হবে। এরপর আমি আমার ছেলের কাছে নিজের রূপ প্রকাশ করব। হ্যাঁ ভাবি, সবই বুঝলাম, কিন্তু তুমি এত কিছু একা কিভাবে করবে? কেন, তুমি আছো তো আমার সাথে। আর হ্যাঁ ভাবি, আরেকটা কথা তোমাকে বলি, যে আমি আগে জেনে গিয়েছিলাম যে দরুদ ভাইজান তোমাকে বিষ দিয়েছিল, কিন্তু আমি ভাবছি সেটার পেছনে হয়তোবা অন্য কারণ ছিল। আমি ভেবেছিলাম উনি হয়তোবা আমার জন্য তোমাকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছিল। জানো তো, এই অপরাধ বোধ আমাকে এতদিন একটা রাতের জন্য ঘুমাতে দেয়নি। আমি আজ তোমার একটা সত্যি কথা বলছি, তুমি হয়তোবা আমাকে ভুল বুঝবে, কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি কোনোদিনে তোমার কোনো ক্ষতি চাইনি। আমাদের বিয়ের আগে দরুদ ভাইজান আমাকে পছন্দ করতো, আমিও পছন্দ করতাম। আমাদের দুজনের কথা ছিল যে আমরা দুজন দুজনকে বিয়ে করব, কিন্তু হঠাৎ একদিন দেখি তুমি এই বাড়ির বউ হয়ে আসলা। এরপর কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। তখন থেকে আমি আমার সমস্ত স্বপ্ন বিসর্জন দেই। দরুদ ভাইজানের উপর থেকে আমার অধিকার বোধ সব আমি উঠিয়ে নিই। কিন্তু বিশ্বাস করো, তুমি ফিরে আসাতে আমার একদম রাগ বা কষ্ট হচ্ছে না। আমি সত্যি অনেক খুশি হয়েছি। তখন মা বলল, হ্যাঁ সেটা আমি তোমাকে দেখে বুঝতে পারছি। আর তুমি নিজেকে এতটা ছোট মনে করো না। তুমি কি জানো, নিজের পাপ নিজের মুখে স্বীকার করার থেকে বড় আর কিছুই হতে পারে না। তোমার মনটা সত্যি অনেক বড়, এই জন্যই তুমি এটা করতে পেরেছো। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আচ্ছা, এখন এসব বাদ দাও, আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। একজনের বাড়িতে যেতে হবে। কার বাড়িতে ভাবি? দোয়াতের বাড়িতে। দোয়াত সেটা আবার কে? আগে চলো, রাস্তায় যেতে যেতে সব বলবো তোমাকে। এই দোয়াত কে জানো? সে আরেকটা অমানুষ, যার কারণে আমি আমার ছেলের দিকে এখনো চোখ তুলে তাকাতে পারি না। আমাকে আজ দোয়াতের মুখোমুখি হতেই হবে। মর্জিনা ফুপু ভাবলো, কে এই দোয়াত, আর আমার সাথে তার সম্পর্কই বাকি। তারপর দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেল দোয়াতের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আম্মা আর মর্জিনা ফুপু এমন একটা সংবাদ পেল যেটা কখনোই মা আশা করেনি। দোয়াত নাকি মারা গেছে অনেকদিন আগে, কে যেন তাকে হত্যা করেছে। তবে কে বা কারা খুন করেছে সেটা কেউ জানে না। দোয়াতের মা তখন আম্মাকে একটা ঘড়ি দেখিয়ে বলল, এই ঘড়িটা আমার রক্তাক্ত ছেলের পাশে পড়েছিল, ওর লাশের পাশে। আমরা জানি এটা তারই ঘড়ি যে দোয়াতকে খুন করেছে। তখন আম্মা বলল, তাহলে আপনারা এটা পুলিশকে দেননি কেন? তখন দোয়াতের মা বলল, না, আমি চাইনি যে আমার ছেলের খুনি সামনে আসুক, এমনকি এখন আমি চাই না যে আমার ছেলের খুনি সামনে আসুক। তখন মা বলল, আপনি তো অদ্ভুত কথা বলছেন, আপনি মা হয়ে আপনার ছেলের হত্যার বিচার চান না? তখন উনি বলল অবাক হয়ে, ছেলে? কিসের ছেলে? ও তো আমার ছেলে না। ওই কুলাঙ্গার, তোমরা দয়া করে ওই কুলাঙ্গারের কথা আমার সামনে আর বলো না। সে কি অন্যায় করছে যে আপনি তার জন্য এরকম কথা বলছেন? ততক্ষণ আম্মা মুখ খুললো, আপনার ছেলে আজ থেকে 8 বছর আগে যে মেয়েটার সাথে জঘন্য কাজ করেছিল সে আর কেউ নয়, আমি সেই মেয়ে যে কিনা আপনার ছেলের লালসার আগুনে জ্বলে গিয়েছিল। সেই আগুন এখনো জ্বলছে আমার ভিতর। তার মানে মা, তুমি সেই আদিবা? হ্যাঁ, আমি সেই আদিবা। জানো তো মা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। কিন্তু এত বছর পর তুমি এখানে এসেছো, তার সাথে তোমার কি কাজ? আপনি চিন্তা করবেন না, আমার যা জানার আমি জেনে গিয়েছি। আর এটাও জেনে গিয়েছি যে আপনার ছেলেকে কে খুন করেছে। আমার কথা শুনে সেই ভদ্রমহিলাও নির্বাক, সে বুঝতে পারছে না যে আম্মাকে কি বলবে। এরপর আম্মা আর ফুপু বাড়ি থেকে বেরিয়ে এলো। জিনা ফুপু তখন আমাকে প্রশ্ন করলো, তুমি কিভাবে জানো যে দোয়াতকে কে খুন করছে? তখন আম্মা বলল, হ্যাঁ, এখন আমার কাছে এটা পরিষ্কার, ওকে খুন করছে আকাইদের আব্বা। ওই ঘড়িটা আকাইদের আব্বারই ছিল। কি বলছো ভাবি এসব তুমি? আর ভাইজান ওনাকে খুন করতেই বা যাবে কেন? চলো তাহলে তোমাকে সব যেতে যেতে বলছি। এদিকে লোকটা আমাকে নিয়ে মর্জিনা ফুপুর কাছে যেতেই বা আব্বার কাছে ধরা খেয়ে পড়ে। তখন লোকটাকে আব্বা অনেক প্রশ্ন করতে লাগলো। তারপর লোকটাকে ছেড়ে দিল, আমাকে আব্বা ঘরে নিয়ে বন্দি করে দিল। আব্বার প্রশ্নের মুখে লোকটা কুণ্ঠাসা হয়ে পড়ে। এক পর্যায়ে সব কথাই বলে ফেলে যে মর্জিনা ফুপু এইসব ঘটনা ঘটিয়েছে। কিছুক্ষণ পর আব্বা একটা ধারালো ছুরি নিয়ে আমার ঘরের ভিতর ঢুকে পড়ে। এবার তো আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আব্বা তোমার হাতে কি এটা নিয়ে তুমি ঘরে ঢুকছো কেন? আব্বা তখন বলতেছে, আজ আমি একটা কাজ করব যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল। কি কাজ আব্বা? আজ তোকে আমি জবাই করব। মানুষজন কোরবানির সময় ছাগল জবাই করে যেভাবে, ঠিক সেইভাবে। এটা শুনে আমার তো হাত পা কাঁপতে লাগলো। আব্বা কি কইতেছো তুমি? এসব পাগল হইয়া গেছো নাকি? চুপ কর। কে তোর আব্বা? আমি তোর আব্বা না। তুমি আমার আব্বা না হইলে তাহলে কে আমার আব্বা? হরে, তুই এতক্ষণে ঠিক কথাই বলছিস। যে তোর আব্বা, তার কাছে আমি তোকে পাঠানোর ব্যবস্থা করব। এখন তোর আব্বা তোর জন্য 8 বছর থেকে জাহান্নামে অপেক্ষা করতেছে। আজ তোকে আমি সেখানেই পাঠাবো। কি কইতেছো তুমি এসব আব্বা? আমার কিন্তু ভয় করতেছে। আর একটু সময় অপেক্ষা কর, আমি তোর সব ভয় দূর করে দিব। প্রথমে তোর আব্বারে শেষ করছি, এরপর তোর মায়ের শেষ করছি, আর এখন তোরে শেষ করবো। আমার আম্মারে কেন মারছো তুমি? আমার আম্মা তোমার কি ক্ষতি করছিল বলো?
তোর আম্মা কি ক্ষতি করছে আমার শুনতে চাস? শোন তাহলে। তুই যে আমার ছেলে না, এটা তোর মা আমার থেকে লুকাইয়া দিনের পর দিন আমারে ঠকাইছে। এরপর যখন জানতে পারলাম তোর বাপ আরেকজন, তখন প্রথমেই তারে শেষ করলাম। তখন তোর বাপেরে মাইরা নদীতে ভাসাই দিছি, এরপর তোর আম্মারে শেষ করছি, আর এখন তোর পালা। আমি ভয়ে চিৎকার করলাম। এরপর আব্বা তার গামছা দিয়ে আমার মুখটা জোরে চেপে বেঁধে দিল। তখন আমাকে বলতেছে, মরবি যখন তাহলে মরার আগে আরেকটা কথা শোন, তোর আম্মারে আমি দয়া করে বিয়ে করছিলাম। কেউ বিয়ের আগেই তোর মায়ের সর্বনাশ করে দিছিল, কিন্তু সেই লোক তখন পালাইয়া যায়। তোর মায়ের সম্পত্তি দেখে টাকার লোভে আমি তোর মায়ের বিয়ে করি। কয়েক মাস পরেই তোর জন্ম হয়। আমি যে প্রথম থেকে সন্দেহ করি নাই তেমনটা না। এরপর আমি জানতে পারি যে তোর বাপ আসলে তুই আমার কেউ নস, তুই ওই জানোয়ারের ফসল। প্রথমে আমি তোর ওই জানোয়ারটাকে খুন করি, এরপর শুধু অপেক্ষায় থাকি যে কখন তোদের মা আর ছেলেকে শেষ করা যায়। এর মধ্যে তো তোর মাকে শেষ করে দিছি। আজকে দেখ এই সুযোগটাও এসে গেছে তোকে শেষ করা। তোকে বাঁচিয়ে রেখে তো কোনো লাভ নেই, উল্টো তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস তাহলে আমার সাথে ঘটা যত অন্যায় আমি কাউকে বলতে পারবো। আব্বা এরপর আমার দিকে এগিয়ে আসলো। এরপর ধারালো ছুরিটা নিয়ে আমাকে বিছানার মধ্যে ফেলে দিয়ে নিজের পা দিয়ে চেপে ধরলো। ছুরিটা আমার গলার কাছে নিয়ে আসলো। তখন মৃত্যুকে যেন আমি সাক্ষাৎ দর্শন করছি। এই পাষণ্ড লোকটার হাতে শেষ হতে হবে আমি আজকে। নিজেকে সৃষ্টিকর্তার হাতে সঁপে দিয়ে চোখ বন্ধ করে ফেললাম। এর মধ্যে আম্মা আর মর্জিনা ফুপু বাড়িতে ঢুকে পড়েছে। তারা অনেক চিৎকার চেঁচামেচি করে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। আমাকে দেখে আম্মা আকাইদ বলে চিৎকার করে দেয়। তখন আব্বার আর বুঝতে বাকি রইল না যে এটা সত্যি আমার আম্মা। আমার আম্মা সেদিন মারা যায়নি। আমার আম্মা সেদিনে হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরে ডাক্তারাই হয়তো বা অন্য কোনো লাশ মিথ্যা কথা বলে গুছিয়ে দিয়েছিল। মুখ থেতলে যাওয়ার নাটকটা ডাক্তারদেরই বানানো ছিল। যাই হোক, আম্মাকে দেখে আব্বা থতবত খেয়ে গেল। আমায় ছেড়ে দিয়ে আব্বা অমনি আমার গলাটা চেপে ধরলো। এদিকে মর্জিনা ফুপুও বাহিরে চলে গেছে লোকজন ডাকাডাকি করার জন্য। আব্বা এখনো আমার গলা ধরে চেপে বসে আছে। তুই এখনো মরিসনি, আজ তোদের দুজনকে আমি শেষ করে দিব। তখন আমি কি করব, থতবত খেয়ে গেল। বল, তুই আমাকে কেন ঠকালি? তুই কেন আমাকে বলিসনি যে এটা আমার ছেলে না? আম্মা তখন বলল, আমি তো নিজেই জানি না। তুই যদি নাই জানতি তাহলে দোয়াত জানলো কি করে? ও তো নিজে বলেছে আমায় যে তোর পেটে যে সন্তান সেটা ওর সন্তান। ও হয়তো ভেবেছিল যে ওর কথা শুনে আমি তোকে ছেড়ে দিব, কিন্তু আমি ওর জানটা যে আমার হাতে চলে যাবে এটা সে বুঝতে পারেনি। তখনই তাকে শেষ করে দিই। আম্মা তখন বলল, আমি সত্যিই কিছু জানি না, বিশ্বাস করো। শোন, এই বিশ্বাস অবিশ্বাসের এখন আর কিছু নেই। আজ নিজের হাতে আমি তোকে আর তোর ছেলেকে শেষ করব। আমি আর তখন নিজের মধ্যে ছিলাম না। আমি শুধু এইটুকুই জানি যে আম্মাকে যে করেই হোক বাঁচাতে হবে। হঠাৎ সেই ধারালো ছুরিটা আমার চোখে পড়লো। আমার হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে সে ধারালো ছুরিটা আব্বার পিঠের উপর বসিয়ে দিলাম। এই দৃশ্য দেখে আম্মা চিৎকার করে উঠলো। ইতিমধ্যে বাড়িতে লোকজন জড়ো হয়ে গেছে। তারা আমাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখলো। আমার আম্মা তখন অনবরত কান্না করেই যাচ্ছে। মর্জিনা ফুপু তাকে সান্ত্বনা দিল। এর 20 বছর পরে আজ সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছে আকাইদ। প্রতিমধ্যে একজন বয়স্ক লোকের সাথে দেখা। তার সাথে তার নিজের জীবনের কথা বর্ণনা করতে লাগলো। আকাইদ থেকে ওর জীবনের ঘটনা শুনে লোকটা নিজের চোখের জল ধরে রাখতে পারলো না। আজ 20 বছর পর আকাইদ ওর গর্ভধারিণী মায়ের বুকে ফিরে যাচ্ছে। এর থেকে খুশির আর কি হতে পারে? এটাই গল্পের শেষ পর্ব ছিল। ধন্যবাদ সবাইকে। গল্পটি ভালো লাগলে সবাই জানাবেন।